আচ্ছা, চলুন একদম শুরু করা যাক। আমরা তো সবাই প্রায় প্রতিদিনই ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে বিশাল একটা ব্যাপার, এটা আসলে কিভাবে কাজ করে? চলেন আজ এই রহস্যটাই একটু ভেদ করা যাক। একবার ভেবে দেখুন তো, মোবাইলের স্ক্রিনে যখন কিছু একটা খোঁজার জন্য ট্যাপ করা হয়, ঠিক কি হয় তখন? কয়েক সেকেন্ডের মধ্যেই তো সব তথ্য চোখের সামনে চলে আসে। কিন্তু এই যে অনুরোধটা, এটা ঠিক কোন রাস্তা ধরে যায়? এই খুব সাধারণ একটা প্রশ্ন দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। পুরো ব্যাপারটা শুরু হয় কিন্তু ওই একটা সাধারণ ট্যাপ দিয়ে। চলেন দেখি এই ডিজিটাল অনুরোধটা ঠিক কিভাবে ওর জার্নিটা শুরু করে। দেখেন, প্রত্যেকটা ইন্টারনেট রিকোয়েস্টে তো একটা সোর্স বা উৎস থাকে, তাই না? এটাকে আমরা বলতে পারি অ্যাড্রেস মোবাইল। সোজা কথায় যেই ডিভাইস থেকে রিকোয়েস্টটা পাঠানো হচ্ছে, ঠিক এটাই হলো সেই স্টার্টিং পয়েন্ট যেখান থেকে ডেটাটা ওর বিশ্বভ্রমণে বের হওয়ার জন্য রেডি হয়। এখানে একটা মজার ব্যাপার আছে, পুরো রিকোয়েস্টটা কিন্তু একসাথে যায় না, এটা বরং ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে যায়। এগুলোর নাম হলো ডেটা প্যাকেট। ব্যাপারটা অনেকটা এরকম, ধরেন এগুলো যেন এক একটা ডিজিটাল পোস্টকার্ড, প্রত্যেকটার ওপর ঠিকানা লেখা, আর সবাই মিলে একসাথে ঠিকানা মতো ছুটে চলেছে। তো আমাদের এই ডেটা প্যাকেটগুলো এখন তাদের যাত্রা শুরু করে দিল। কিন্তু প্রশ্ন হলো, যাচ্ছেটা কোথায়? এরা আসলে ঢুকছে একটা বিশাল বিশ্বজুড়ে ছড়িয়ে থাকায় নেটওয়ার্কে। চলেন দেখি এই নেটওয়ার্কটা আসলেই কতটা বিদেশি। ডেটা যখন ওর জার্নিটা শুরু করে তখন সেটা সব সীমানা পেরিয়ে যায়। এক একটা দেশ, এক একটা ভাষার মধ্যে দিয়ে যেন এক আন্তর্জাতিক পর্যটক। আর ঠিক এখানেই আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ইন্টারনেট কিন্তু কোনো কাল্পনিক ক্লাউড বা অদৃশ্য কিছু না, এটা হলো একদম বাস্তব ফিজিক্যাল একটা জিনিস। বিশাল বিশাল তারের একটা নেটওয়ার্ক, যেটা এক মহাদেশকে আর একটা মহাদেশের সাথে জুড়ে দেয়। এই যে বিদেশি কানেকশনগুলো, এগুলোই কিন্তু পুরো ইন্টারনেটকে সম্ভব করে তুলেছে। ব্যাপারটা আসলেই কিন্তু অবাক করার মতো। ভাবা যায়, সারা বিশ্বের প্রায় সমস্ত আন্তর্জাতিক ডেটা 99% সেটা যাতায়াত করে সমুদ্রের নিচে দিয়ে, হাজার হাজার মাইল লম্বা ফাইবার অপটিক কেবলের একটা বিশাল নেটওয়ার্কের মাধ্যমে। তার মানে কি দাঁড়ালো? ইন্টারনেট আসলে আমাদের পায়ের নিচে একদম গভীর জলের তলায় লুকিয়ে আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ডেটা প্যাকেটগুলো একটা বিশাল ফিজিক্যাল নেটওয়ার্ক দিয়ে যাতায়াত করে, কিন্তু আসল প্রশ্নটা হলো, লক্ষ লক্ষ সার্ভারের মধ্যে থেকে ওগুলো ঠিকঠাক নিজের গন্তব্যটা খুঁজে পায় কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইন্টারনেটের নিজস্ব একটা অ্যাড্রেস বুকে। ব্যাপারটা খুব সহজ। আমাদের সবার যেমন একটা বাড়ির ঠিকানা থাকে, ঠিক তেমনই ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের, সে মোবাইল হোক, ল্যাপটপ হোক বা কোনো ওয়েবসাইটের সার্ভারই হোক, সবার একটা ইউনিক নম্বরওয়ালা ঠিকানা আছে। আর এই ঠিকানাটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। কিন্তু আমরা তো আর এত এত সংখ্যা দিয়ে ওয়েবসাইট মনে রাখতে পারবো না, তাই না? আমরা তো নাম ব্যবহার করি। ঠিক এখানেই কাজে আসে ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। এটাকে বলতে পারেন ইন্টারনেটের একটা বিশাল ফোনবুক। এর কাজটাই হলো, আমরা যে নামগুলো ব্যবহার করি সেগুলোকে কম্পিউটারের বোঝার মতো আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে দেওয়া। প্রসেসটা কিন্তু খুবই সহজ। যখন কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করা হয়, ডিভাইসটা সাথে সাথে ওর কাছের কোনো ডিএনএস সার্ভারকে জিজ্ঞেস করে, আচ্ছা, এই নামের আইপি অ্যাড্রেসটা কি? তখন ডিএনএস সার্ভার ওর বিশাল লিস্ট থেকে সঠিক নম্বরটা খুঁজে বের করে ডিভাইসকে জানিয়ে দেয়। ব্যাস, এরপরেই ডেটা প্যাকেটগুলো একদম সঠিক রাস্তায় ওদের যাত্রা শুরু করতে পারে। তো আমরা ইন্টারনেটের কাজ করার ধরনটা বুঝলাম, এর ফিজিক্যাল স্ট্রাকচার দেখলাম, অ্যাড্রেসিং সিস্টেমটাও জানলাম। কিন্তু এখন যে প্রশ্নটা মাথায় আসে সেটা সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন। এই যে এত বিশাল একটা সিস্টেম, এর মালিক আসলে কে? এখানে একটা খুব কমন ভুল ধারণা আছে, যেটা একটু ভাঙা দরকার। অনেকেই মনে করেন হয়তো কোনো একটা বড় কোম্পানি বা কোনো দেশের সরকারই বোধহয় ইন্টারনেটের মালিক। কিন্তু আসল সত্যিটা হলো, ইন্টারনেটের কোনো একজন মালিক নেই। এটা আসলে হাজার হাজার ছোট বড় নেটওয়ার্কের একটা কালেকশন, যারা একে অপরের সাথে কানেক্টেড, একটা নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। আর এই কথাটাই কিন্তু আসল। যেহেতু এর কোনো একজন মালিক বা কন্ট্রোলার নেই, তাই কেউ চাইলেই একা একা এটাকে বন্ধ বা কন্ট্রোল করতে পারে না।
এই যে ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত ব্যাপারটা, এটাই ইন্টারনেটের সবচেয়ে বড় শক্তি। তবে মালিক না থাকলেও এমন কিছু অর্গানাইজেশন বা সংস্থা আছে যারা এটাকে ঠিকঠাকভাবে চালানোর জন্য কাজ করে। যেমন ধরেন আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা, তারা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে। আবার আইক্যান বা আইইটিএফ এর মতো অলাভজনক সংস্থাগুলো অ্যাড্রেস আর নিয়মকানুন ম্যানেজ করে। এরা কিন্তু মালিক না, এদেরকে বলা যেতে পারে এর তত্ত্বাবধায়ক বা কেয়ারটেকার। তাহলে সব শেষে এসে এই প্রশ্নটাই কিন্তু থেকে যায়, যদি ইন্টারনেটের কোনো একজন মালিক নাই থাকে, তাহলে এর ভবিষ্যৎ, এর নিরাপত্তা, এর উন্নতির দায়িত্বটা আসলে কার? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য, কারণ ইন্টারনেট এখন আমাদের সবার একটা ডিজিটাল পৃথিবী, আর এর ভবিষ্যৎও নির্ভর করছে আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তের উপরেই।